আমি অনেক হ্যারাস হয়েছি, শুধু ফোন কল না, নানা রকম ভাবে যে আমি আমার গৃহকর্মীকে ফিজিক্যালি হার্ট করেছি। সামহাউ তাকে আমি থাপ্পড়ে তো নাকি অন্য কিছু বলছে। তো উনি আমার নামে একটা সাধারণ ডায়েরি করেছে ভাটরা থানায়, যেহেতু আমি বসুন্ধরাতে থাকি। আমার আর কোনো প্রাইভেসি থাকলো না যে আমি কোথায় থাকি, কিভাবে থাকি না থাকি, যাই হোক। এনিওয়ে, কিন্তু আপনারা আমার বিগত জীবনযাপন দেখলে বুঝবেন যে আমার পুরো ফ্যামিলিটাই হচ্ছে এত মানুষ আমার সাথে এত রাত বেস্ট। যাই হোক, আমার যেটা বলার সেটা আমি বলি যে বিগত জীবনযাপন আমার যদি আপনারা একটু নজর দেন তাহলে বুঝতে পারবেন যে আমি আমার কোনো আত্মীয় স্বজন নিয়ে আমার লাইফ লিড না। আমার পুরো, আমি এত চেয়েছি যে ইমোশনাল হব না, তো আমার পুরো পরিবারটাই হচ্ছে আমার স্টাফদেরকে নিয়ে, এবং বারবার আমি স্টাফদেরকে নিয়ে সমস্ত অকেশনে, স্পেশাল অকেশনে আমি সবসময় ওনাদেরকে নিয়ে লেখালেখি করতাম, বা আমার ভালোবাসা দিবস বলেন বা মাদার্স ডে, ফাদার্স ডে, যাই বলেন না কেন, আমি কিন্তু ওনাদেরকে নিয়েই লিখতাম, কারণ ওনারাই আমার পরিবার, ওনাদেরকে নিয়েই আমি থাকি। সেখানে একজন আমার গৃহকর্মী, ধরেন এক মাস হয়ও নি, সে যদি আমার গৃহকর্মী দাবি করে, ঠিক আছে, তার দিক থেকে করতেই পারে, কিন্তু আমি বলবো সে আমার গৃহকর্মী না। আচ্ছা, এগুলো তো আসলে অনেক পরে আসবে, কে আমি তার অভিযোগ, সেটাতে আমি আসলে মতামত দেব অথবা না দেব। যেহেতু একটা কমপ্লেন করা হয়েছে থানার মাধ্যমে, তো সেটা তো আইনি ব্যবস্থা, আইনি প্রক্রিয়া চলে গেছে, সেটা তো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হওয়াটা খুব বেশি একটুখানি আমাকে ওয়েট করতে পারতাম না যারা মিডিয়া কর্মী ছিলাম। তারা যে মেন্টাল টর্চারটা আমাকে আজকে দিল, যেভাবে ফলো করে ওই নিউজটা করা হলো, যেভাবে প্রত্যেকটা তার ইন্টারভিউ করা হলো, তার মানে কি এটা আমরা কি প্রিভিলেজ দিচ্ছি না আমরা মিডিয়া কর্মী হয়ে, যে কেউ যার বিরুদ্ধে যেভাবে সাধারণ জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে? আপনারা কথা বললে আসলে কিন্তু এটা জাস্টিফাই হয়ে যায়, আপনারা যেভাবে কথা বলেন, মানে যেভাবে কথা বলেছেন আজকে সারাদিন। ইভেন আমি এই লাইফটাতে কখনোই এভাবে হয়তো আসতাম না। আমি যদি দেখাই, আপনারা যদি একটু সার্চ করেন, প্রথম আলোর মতো, আমি নামই নেই, প্রথম আলোর মতো একটা স্টাবলিশড, আমি খুবই আশা হতো, আমি জানি না, আপনারা একটু সার্চ করে দেখবেন যারা এই লাইভটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তারা কিভাবে রাত 12টার সময় বা 12টা বাজার একটু আগে তারা একটা নিউজ করে, এবং দেশ টিভির মতো একটা এত বড় প্রমিনেন্ট একটা নিউজ চ্যানেল, তারা ওই মেয়ের ভয়েস সহকারে একটা নিউজ করে, এবং সেটা পুরো বাংলাদেশ দেখে, এবং আপনারা সবাই আমাকে চেনেন। তাতে কতটুকু আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না, আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত, আমি পাবো, আমি শাস্তি পাওয়ার ওই জায়গাটা রাখি। কিন্তু একটা সাধারণ ডায়েরি থেকে কিভাবে আপনি একটা অভিযোগ করতেই পারেন, যে কেউ একটা অভিযোগ করতেই পারে, সেটা প্রমাণিত হওয়ার আগে আপনি কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন। কিন্তু যেভাবে আজকে পুরো মিডিয়া আমাকে দোষী সাব্যস্ত করে আমার দিকে আঙুল তুলে যেভাবে নিউজ করেছে, আপনারা একটু যদি খেয়াল করেন, আমি একটু আগে আমার বড় ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, এই জাস্ট দেখেন, এক ঘন্টা আগে নিউজ, পরিমণির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ যা বলেছে পুলিশ, বা পুলিশ যা বলছে, তো পুলিশ যা বলছে সেটা কিন্তু কোনো বলা বলি নেই, পুলিশ বলছে ওই এক লাইন নিচে এক লাইন দিয়ে দিল, কিন্তু পুরো নিউজের মধ্যে দেখবেন ওই মেয়েকে কি বলেছে, পুরো ডেসক্রিপশনে ওই মেয়ের পুরো বক্তব্য এমন ভাবে ফলো করে প্রচার করা হলো যাতে যেমন ভাবে আমি একদম দোষী সাব্যস্ত হয়ে গেছি। তো এই মিডিয়া ট্রায়াল কবে বন্ধ হবে বা কেন হচ্ছে? আমি যখন জেলে গেলাম, যখন আমাকে একটা মিথ্যা অভিযোগে আমাকে অ্যারেস্ট করা হলো, তখনও যেভাবে 1 মাস ধরে 7 দিন রিমান্ড আর 20 দিন জেল, তো রিমান্ডের কথা বাদই দিলাম, সেটা কি হচ্ছে আপনারা সবাই জানেন। এই 27 দিন ধরে অন্য কোনো নিউজের কি কোনো বালাই ছিল? অন্য কোনো নিউজের কোনো কাটতে ছিল না, শুধু আমার এই নিউজটা। আজকে পরিমণি কি খেলেন, কোথায় ঘুমালেন, কম্বল দেওয়া হলো কিনা, তাকে কোন থালায় খাবার দেওয়া হলো, মানে এত নোংরা ভাবে নিউজগুলো ফলো করা হচ্ছিল যাতে সাধারণ আমজনতা, সাধারণ পাবলিকের মধ্যে একটা ইন্টারেস্ট ফিল হয় যে আচ্ছা কি করছে একটু দেখি, একটু নাটকীয় ব্যাপার। তো এটা আসলে তো ধরেন এটা তো আমার লাইফ, নিজের লাইফ, তো একটা লাইফ তো আসলে নাটক হতে পারে না, একটা সিনেমা হতে পারে না, একটা রিলের জীবনযাপন হতে পারে না। তো আমি তো 10টা মানুষের মতো একটা মানুষ, তো যেটা আইনি প্রক্রিয়ায় উনি এখনো কিন্তু আমি এই এতক্ষণ ধরে লাইভ করলাম, এখন অব্দি কিন্তু কোনো অভিযোগের বিরুদ্ধে কোনো কথা বলিনি যে এটা উনি রং বলেছেন, এটা রাইট বলেছেন, আমি কিন্তু কিছুই বলিনি, এখন অব্দি বলিনি, কারণ আমি আইনের উপরে আস্থাটা রাখতে চাই, বা আস্থা রেখে এসেছি, বা এখনো পাচ্ছি। প্রথম আলো যে নিউজটা করেছে
আমি যদি একটু ক্লিক করি, তার মধ্যেই দেখেন, আপনারা একটু নিজেরাই দেখে নিন, আমি লাইভে এত সময় নিব না হয়তো। তার মধ্যে পুরোটাই ওই মেয়ের বক্তব্য, ও তার মধ্যে মধ্যে আমার প্রেমের স্টোরিও দেওয়া আছে, ক্লিক করলে দেখতে পারবেন। যাই হোক, আমি 2 মিনিটের মধ্যে খুব সুন্দর একটা তথ্য আপনাদেরকে দিয়ে আমি এখান থেকে চলে যাব, পরে আপনারা মিলিয়ে নিন জিনিসগুলো যা হয়। কিন্তু আমি যেই সাফারটা করেছি আজকে সারাদিন, সেটা আসলেই কারোর সাথে হওয়া কাম্য কিনা আপনাদের কাছে প্রশ্ন রইল আমার। আমি পুরো মিডিয়াকে, হয়তো একটা মিডিয়া করেছে, 4টা মিডিয়া করেনি, কিন্তু এমন একটা মিডিয়া করেছে যে আরো 10টা মিডিয়া এটা প্রশ্নবিদ্ধ হচ্ছে, কারণ তারা প্রমিনেন্ট, তারা এস্টাবলিশড। তো যারা অনেক এস্টাবলিশড বড়, তাদের একটু ভেবেচিন্তে কাজ করতে হয়। যেহেতু তারা করেননি, এত রাতেও আমার আসলে এসব নিয়ে কথা বলতে হচ্ছে। আচ্ছা, পুরো কনভারসেশনে, পুরো লেখার মধ্যে আমি কি করে আপনাদেরকে দেখাই বলেন তো? আমি তো এত স্মার্ট না আসলে, মানে এইসব বিষয়ে। আমাকে নাকি, আচ্ছা, লাস্ট অভিযোগ হচ্ছে, অভিযোগের বিষয়ে মন্তব্য জানার জন্য মুঠোফোনে নম্বর ও হোয়াটসঅ্যাপে বেশ কয়েকবার কল করা হয়, পাঠানো হয় খুদে বার্তা, কোনো সাড়া পাওয়া যায়নি। যেটা 1 ঘন্টা আগে অথবা 1.5 ঘন্টা আগে প্রথম আলো এটাকে পাবলিশ করলো। ওকে, এবার হচ্ছে আমার বাসায় রাত 9টা অথবা 9:30টার দিকেই, আমি যে থানার আন্ডারে থাকি ওই থানার পুলিশ যারা কর্মরত আছেন তারা কিন্তু সবাই আমার বাসায় এসেছেন, মানে যাদের এই দায়িত্বটা ছিল, এবং তারা তাদের দায়িত্বটা পালন করেছেন। সবাইকে জিজ্ঞাসাবাদ, আমাকে জিজ্ঞাসাবাদ সুন্দর করেই তারা করেছেন। তো আপনি কিভাবে এরকম একটা বড় পত্রিকা আপনি কিভাবে নিউজ করেন? আপনি সন্ধ্যার সময় করতে পারতেন, রাতে করতে পারতেন। আপনি রাত 12টার সময় কিভাবে নিউজটা করেন যে তাদের সাথে আমার কোনো কথা হয়নি বা কোনো কনভারসেশন হয়নি? আমি আমার বাসায়, আমি পালিয়ে গেছি, আমি কোনো অপরাধ করেছিলাম? এখনো কিন্তু আমি এই কথাগুলো কেন আসছে আমি জানি না। মানে ধরেন এগুলো আপনারা আমাকে বাধ্য করেছেন, এগুলো কিন্তু আমি কোনো আইনি ভাবে কথা বলতে পারি না এগুলো নিয়ে, যেহেতু ওয়েট। আচ্ছা, আপনারা এত মিডিয়া কিভাবে জানেন যে একটা সাধারণ ডায়েরি হলো? আপনাদের মনে হয় না যে এটার মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে? মানে একবারও কেন মনে হলো না আপনাদের? দেখেন, সাপ মানে কিছু খুঁজতে বা সাপ না বেরিয়ে যায়। আমি তো অনেক কিছু নিয়ে মুখ বুঝেছিলাম বা মুখ বুঝে আছি, আমি আসলে থাকতেও চাই। তাই আমার 2টা বাচ্চা, আমার এই ফ্যামিলি, আমার এই সুখ শান্তি, আমার কাজ, আমার জীবনযাপন এই নিয়ে থাকতে চাই। কিন্তু দেখেন, আমার বাসায় তো 9 বছর ধরে একজন কাজ করে। আমার যে ড্রাইভার, উনি 4 বছর ধরে আমার বাসায় কাজ করে। তার আগে ড্রাইভার ছিল 5 বছর, তো 4.5 বছর। তো এরকম বহুত মানুষ আমার বাসায় বছরের পর বছর কাজ করে। কই, তারা তো কোনো অভিযোগ করলো না। এই একটা মেয়ে কেন ওই 1 মাসের মধ্যে এসে এত অভিযোগ করলো? 1 মাসও হয়নি। আর যাকে কিনা আমি অ্যালাউ করেছি কিনা, আমার কোনো মন্তব্য আপনারা কি আসলে পেয়েছেন? বা আমি দিতে চেয়েছিলাম, বা আমি দিয়েছি, সেটাও কি ফলো করে প্রচার করেছেন? করেননি। তো এগুলো অফ করেন, এগুলো করেন না। আপনি সুন্দর একটা জিনিস শুনে, আমি কি এখনই সব প্রমাণ দিয়ে দেবো? তাহলে আইনের কি কাজ? আমি তো আইনের উপরে অনেক আস্থাশীল। আমি জানি না এই মেয়েটা কেন এরকম করলো। আমার এখনো মনে হয় চোখের দিকে তাকিয়ে যদি বলি, মানে তুমি আমার সাথে মানে তুমি এটা করলা, তো আমি ওর দিক থেকে যদি ভাবি ও আমাদের কিভাবে তাকাবে, আমি জানি না। আমি আসলেই জানি না। এত ভালোবাসার ফল যদি এটা হয়, তাহলে এই ভালোবাসা কেউ কাউকে না বাসুক। আমি সবাইকে বলতে চাই, আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু এখন আমি দিতে চাচ্ছি না। কেন জানেন? বিশ্বাস করেন, আমি সত্যি আইনের উপর শ্রদ্ধাশীল। আমি সরি, আমি এই ফার্মিং করার জন্য আমি তো এসবের জন্য প্রস্তুত ছিলাম না। আমি পরিস্থিতির জন্য, এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে বলে আমি একদম আমি রেডি ছিলাম না। এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন। জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া, প্রত্যেকটা জনগণ আস্ত একটা মিডিয়া, যদি সে সলিড হয়, সঠিক হয়, সত্যি হয়। এসব স্টাম্প মারা মিডিয়ার দরকার হয় না। এগুলো করেন না, এগুলো সুন্দর দেখায় না। আপনারা হলেন সাপোর্টিভ, এগুলো কি করেন আপনারা? একতরফা এগুলো করেন না, করলে সব দিক থেকে করেন। প্রমাণের জন্য ওয়েট করেন। আমার বাসার নিচে এসে ওয়েট করতে হবে কেন? আমি আপনাদেরকে নক দিব। ওই মেয়ে, আমি আপনাদেরকে কয়বার নক দিছি? ওই মেয়ে যে এতবার নক দিছে, এত মানুষদেরকে কিভাবে হায়ার করলো? আপনাদের নাম্বার কিভাবে পেলো? নাকি আপনাদেরই গরজ?
নাকি হাতে এস লেখা বলে আপনাদেরকে একটু বলদ ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগলো? তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন? আপনারা আসলেই বলদ, সলিড বলদ। আপনারা গু, আপনারা গোবর, আপনারা পিচাস। আপনারা আইনের ঊর্ধ্বে যেতে চান, আপনারা মনুষ্যত্বের ঊর্ধ্বে যেতে চান, আপনারা জীবনের ঊর্ধ্বে যেতে চান, আপনারা সংসার জীবন সবকিছুর ঊর্ধ্বে যেতে চান। হিসাব কিন্তু একদিন দিতে হবে আপনাদের। হ্যাঁ, মিলাই নিয়েন ভাই, বাইচা থাকতে মিলাই নিয়েন। পরিবার যদি কিছু বোঝায় তাহলে আমার স্টাফরা, যারা কিনা 5-7 বছর ধরে আমার বাসায় কাজ করে না, আমাকে আগলা রাখে, ভালোবাসে, আমাকে বাঁচায় রাখে, আমাকে খাবার দেয়, আমাকে কাজে পাঠায়, আমার ডিপ্রেশনে, আমার দুঃখে সবকিছু তোরা পাশে থাকে। তো যাকে স্টাফ বলবেন, গৃহকর্মী বলবেন, বা জীবনের ওই মানুষটাকে বলবেন, ওই মানুষটা হিসেবে প্রাধান্য দেবেন, তাকে হিসাব করে বলবেন, দিন হিসাব করে বলবেন। এটা সহজ না, কারো জীবনে এসে কারো জীবন নিয়ে নেয়। অনার্স থার্ড ইয়ার পর্যন্ত আমি পড়াশোনা করছি। ওর সাথে রং নাম্বারে পরিচয় ছিল, তখন আমি ইন্টারমিডিয়েটে পড়তাম। রিলেশন হওয়ার পরে বেশিরভাগ টাইম ঢাকা থাকতাম আমার বোনের বাসায়। অনেকবার দেখা হয়েছে, এভাবে অনেকদিন ভালোভাবেই গেছে। যাওয়ার পরে 2022 সালে হঠাৎ করে আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিবে। কয় বছর সম্পর্ক আপনার তখন? 3 বছরের উপরে। তখন আমি ওই ছেলেকে ফোন দিলাম যে এরকম আমার তো বিয়ে ঠিক হচ্ছে, তুমি কি আমাকে বিয়ে করবা? বলছে কি যে এখন আমার পক্ষে বিয়ে করা পসিবল না। তারপর আমি ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিই, আমার ফোনটা থেকে সিম নিয়ে নেয়, আমার মা সিমটা নিয়ে নেয়। তারপর হচ্ছে যে এভাবে যাচ্ছে। যাওয়ার পরে বিয়ের শপিং করবে আগের দিন, তখন আমরা যাই জিনিস কিনা। যাওয়ার পরে আমার মাকে বলি, মা আমার সিমটা একটু দাও তো, আমি তোমার ফোনে পড়ি। তারপর হচ্ছে মা আমার সিমটা দেওয়ার পরে আমি বলি। সিমটা বলার পরে ও কল দিয়ে অনেক কান্নাকাটি করে, বলে যে তুমি কি আমাকে রেখে সুখে থাকতে পারবো কখনো? বলছে যে না, তুমি এখন চলে আসো। আমি বলছি আমার তো বিয়ে ঠিক, এর পরের দিন আমার বিয়ে, তাহলে আমি কিভাবে এখান থেকে চলে যাবো? বলছে আমি কিছু জানি না, তুমি যদি না আসো তাহলে আমি যাবো। বলার পরে আমি ওই দিন রাতের প্রায় 2টা বাজে আমি বাসা থেকে বের হচ্ছি, কোনো মানুষ ছিল না। মানে আপনি একা কিসের ভরসা বের হলেন? মানে ও বলছে যে ও বাস স্ট্যান্ড থাকবে। যাওয়ার পরে ওইখানেও আমি ওকে পাই নাই, বলতেছে যে আমি আসতে পারি নাই, আমার অনেক সমস্যা। মানে এগুলো বলার পরে আমি বাসে উঠছি। বাসে উঠার পরে মহাখালী এসে নামলাম। মানে আমি বুঝলাম না, আপনি তাকে পেলেন না তো আপনি বাসায় ব্যাক করবেন, আপনি ঢাকা চলে আসলেন? হ্যাঁ, ঢাকা চলে আসছি। কারণ ও বলতেছে যে আমি অনেক চেষ্টা করছি, আমি যাইতে পারি নাই, তুমি আসো, আমি মহাখালী আছি। তখন আমি মহাখালী আসছি। ওকে যখন আমি বলছি যে তুমি আমাকে এখন নিয়ে যাও ওইখান থেকে, তখন ও আমাকে নিয়ে আসে আমার একটা বান্ধবীর বাসায় রাখছে। ওইখানে ছিলাম, বেশ ভালোই দিন ছিলাম। থাকার পরেও আমাকে বলতেছে যে এভাবে তো আর আমি তোমাকে খরচ দিতে পারতেছি না, তাহলে তুমি জব করো। তাহলে আমি বললাম যে আমার পড়াশোনা। বলে যে পড়াশোনা করে আর কি লাভ হবে, পড়াশোনাটা বন্ধ করে দাও। তাহলে ওর কথা মেনে আমি আমার পড়াশোনাটাও বন্ধ করে দিই। পরে আমি একটা জব পাই, আমার খরচ আমি চালাচ্ছি, কিছু টাকা ওকেও দিতেছি, এভাবে বেশ ভালোই যাচ্ছে। আমি যখন ওকে বিয়ের কথা বলি যে এইভাবে আর আমি কতদিন একা একা থাকবো, যখন খুশি তখন আপনি আপনার সাথে মেলামেশা করছেন, সুযোগ পাইলে যা, নালে যেতে পারে না। মানে মাঝে মাঝে আপনার সাথে সময় কাটাতো। তারপরে যখন আমি বিয়ের কথা ওকে বলি, মানে আমি কান্নাকাটি করি, আমি আর পারতেছি না, থাকতে পারতেছি না, এইভাবে ফ্যামিলি ছাড়া কেউ কাউকে যোগাযোগ করে না, তখন ও আমাকে বলে কি একটু ধৈর্য ধরার কথা বলে ফোন রিসিভ করে না। হঠাৎ করে আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে। পরে আমি অনেক অস্থির হয়ে গেছি। এর পরের দিন আমি ফোনটা হাতে নিয়েছি, আমি দেখি কি ফোনটার মধ্যে যে সরি আমার ভুল হয়ে গেছে, আমার ফ্যামিলি আমাকে জোর করে বিয়ে করাইছে। আমি ভাবছি কি যে ওইটা হয়তো মিথ্যা কথা বলতেছে, আমার সাথে মজা নিচ্ছে, মানে এরকম সিচুয়েশন আমি ভাবছি। কিন্তু আমি আর ওটা কখনো বিশেষ করি নাই যে ও সিরিয়াস এরকম বিয়ে করছে। তারপর ও কোনো কথা বলে না, ফোন রিসিভ করে না। আমি এভাবে কাটা করতেছি, ফোনে ভিডিও করে পাঠাচ্ছে, তারপর অনেক কিছু পরে পাঠাচ্ছে। তারপর ওর মানে কোনো খোঁজ নেই, আমি চ্যান্সলেন্স হয়ে যাই, আর কোনো যোগাযোগ নাই। তারপর আমি ওইখানে অনেকদিনই ছিলাম, 1 মাস 2 মাস আমি বিছানা থেকে উঠতে পারি না, খাইতে পারি না, মানে আমার জবটাও চলে যায়, অনেক অসুস্থ হয়ে যায়, কথা বলতে পারি না। হসপিটালে ছিলাম, হসপিটালে থাকার পরে ওই আপুটা কোনোভাবে আমাকে একটু সুস্থ করে আমার পুপির কাছে পাঠাই। ওইখানে কিছুদিন থাকি, থাকার পরে অনেক ঝামেলা হয় যে আমাকে কেন রাখে ওরা, কে ঝামেলা করে? মানে আমার ফুফাতো বোনরা আর কি। তারপর হচ্ছে আমি বাসার কাজের সন্ধানে বের হই। পড়ালেখা জানতেন, আপনি অনার্স থার্ড ইয়ারে পড়তেন। আমার তো কোথাও থাকার জায়গা ছিল না, যে আমার কোথাও থাকার জায়গা ছিল, যে আমার হাতে টাকা ছিল যে আমি একটু চেষ্টা করবো চাকরির জন্য, এরকম আমার সিচুয়েশন ছিল না। মানে আমার জন্য সহজ ছিল ওটা আর কি, যে ভাষায় কাজ করাটা। মানে আপনি একজন ইংলিশে অনার্স পড়ুয়া মেয়ে, থার্ড ইয়ার পর্যন্ত পড়ালেখা করেছেন, আপনি এখন কোনো উপায়ন্তর না দেখে বাসায় কাজের জন্য বের হলেন, যে কারো বাসায় বুয়া হিসেবে কাজ করবেন। জি, বুয়া হিসেবে বলতে আমি কোনো কাজই পারতাম না। তারপরে আমি এই কাজগুলো হঠাৎ করে একটা দেখি, একটা বৃদ্ধাশ্রমের নিয়োগ দিয়েছে যে ওনার 2টা বাচ্চা দেখার জন্য, ওই বৃদ্ধাশ্রমের মালিকের বাচ্চা। তখন আমি ওনাদের সাথে যোগাযোগ করার পরে ওনারা আমাকে নিবে। 8,000 টাকার স্যালারি, কাজ হচ্ছে বাসার দুনিয়ার কাজ, মোচা থেকে শুরু করে নাস্তা বানানো সবকিছু। রাতে 3টা বাজে শুইতে হয়, কাজ নিলাম, নেওয়ার পর 3টা বাজে শুইতে হয়, উঠতে হয় 7টা বাজে। এরকম দেখা যাচ্ছে কি একটা সময় আর আমি আর পারতেছি না ওই কাজ করতে। আমি বাড়িতে কখনো এইসব কাজ করি নাই। বাড়িতে আমার মা আমার প্লেটে ভাত গুলো বেড়ে দিয়ে আমার পিছনে ঘুরছে, যে বলছে যে মা তুমি খাও, আমি করি নাই।
যখন আমি একবার অসুস্থ হয়ে যাই, আমি বলি যে আপু আমি তো আর পারতেছি না কাজ করতে, আপনারা অন্য একটা মেয়ে দেখেন কাজ করার জন্য। তারপরে এই বৃদ্ধাশ্রমের আপু আমাকে এত পরিমাণ মারছে যে আমার ফিটে ঝাড়ুতে পিটছে। আমি শুধু এই কথাটা বলার পরে উনি ঝাড়ু আর ওনার হাত দিয়ে মানে যেভাবে ইচ্ছে আমাকে এভাবে মারছে। মারার পরে ওনার দুটো বাচ্চা বলতেছে মা দিদিকে এভাবে মারে না, মা দিদিকে এভাবে মারে না। আর তখন ওনাদের কাছে আমি যে বেরোবার আমার কোনো টেকনিক ছিল না। আমার দুইটা সার্টিফিকেট, মেন সার্টিফিকেট ওদের কাছে জমা ছিল। আমি তো আর আমার সার্টিফিকেট রেখে আমি কোথাও যাইতে পারবো না। আপনি সার্টিফিকেটগুলো বাসা থেকে বের হওয়ার সময় নিয়ে বের হয়েছিলেন? হ্যাঁ, নিয়ে বের হয়েছি। ওদের কাছে যখন আমি জবটা নিয়েছিলাম ওদের থেকে, ওরা বলছে যে মেন সার্টিফিকেট দিয়ে নিতে হবে জবটা। ওরা মানব সেবা করে নাকি, ওরা মানুষকে দিনের দিন অত্যাচার করে, আর ওরা নাকি মানব সেবা করে। তারপরে আর কি করবো, এভাবে আমার ফোনটাও নিয়ে নেয় আমার হাত থেকে। তারপরে ওরা বলছে যে একটা মেয়ে নিয়ে আসতেছি, মেয়ে নিয়ে আসার পরে তোমাকে বের করে দিব। তখন আর আমি ওনাদের সাথে বাড়াবাড়ি করি নাই। ওনারা আমাকে কইছে যতদিন পর্যন্ত মেয়ে না পাইবো এই পর্যন্তই তোমার থাকতে হবে। তারপর উনি একটা মেয়ে পাইছে, পাওয়ার পরে আমাকে বের করছে। ওইখান থেকে আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমার ফ্যামিলি এটা বুঝে নাই। আমার ফ্যামিলি যে ফোন দেয় ওকেই বলে যে ওর জন্য আমরা পর্যন্ত মাইর খাইছি। অনেক অপমানিত হয়েছে। হ্যাঁ, অনেক অপমানিত হয়েছে। বাবাকে বলছে কি জুতার মালা আছে না, জুতার মালা দিবে গলায়, কারণ মেয়ে ঠিক নাই তো কেন বিয়ে ঠিক করে। আপনি মানে কেন আপনার বাসায় ফিরে গেলেন না কেন? আপনি গেলে তো তারা ফিরে নিতে পারতেন, চেষ্টা তো করতে পারতেন। কেন না, গেলেন? অনেক অনেক রিকোয়েস্ট করা হয়েছে। আপনি সরাসরি বাসায় গিয়ে কেন উঠলেন না? আমি অনেকবার গেছি বাসায়, কিন্তু আমি কখনো আশ্রয় করি নাই বাসায়। আমি গেছি, বাসায় যাওয়ার পরে মারামারি সৃষ্টি হয়, বলে যে আমাকে বাসা থেকে বের করে দিতে, মেরে ফেলবে আমাকে। তারপর আমার ফুফু সিদ্ধান্ত নেই যে এইভাবে যদি তোকে মেরে ফেলে তাহলে কি করার, তুই এর চেয়ে দূরেই থাক। তারপরে এই যে দূরে দূরে বড় একটা ভুল যে আপনি আপনার ফ্যামিলির কথা না শুনে হয়তো একজন মানুষের পাল্লায় পড়ে আপনি আপনার নিজের জীবনের 12টা বাজিয়েছেন। এটার জন্য আপনার তো দায় আছে, আপনি তো বুঝতে পারছেন। যে আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি আশা করি যে আমার এই ভিডিওটা আমার বাবা মাও দেখবে, দেখে আমার প্রতি অনুপ্রাণিত হবে আর আমাকে নিয়ে যাবে এই সিচুয়েশন থেকে, আমাকে ওদের কাছে রাখবে। এটাই আমি ওদের কাছে চাই, আর কোনো কিছুই চাই না ওদের কাছে। আমি আবারও শেষবারের মতো আমি আমার বাবা মার কাছে অনুরোধ করতেছি যে আমাকে ফ্যামিলিতে জায়গা দাও বাবা, বা আমাকে মাফ করে দাও। আমি আর কখনো